সমাজ গঠনের কারিগর কিনা আমি জানি না, তবে আমি বিভিন্ন বিষয়ের অত্যন্ত মনোযোগী ছাত্র। সেই হিসেবে বলছি, কোনো আসামির যদি ফাঁসির আদেশ হয় এবং সেই ফাঁসিটা যদি 3 মাস পরে পিছিয়ে যায়, যে 3 মাস পরে ফাঁসি হবে, তাতে কি ফাঁসির আসামির কোনো আনন্দ হওয়া সম্ভব? কাজেই এই যে রায়টা বেরিয়েছে, এতে কোনো রকম কোথাও স্বস্তি নেই। তাদের মাথায় দুশ্চিন্তা রয়ে গেল এবং এটা নিশ্চিত হয়ে গেল যে তাদের চাকরি যাবেই। এবার দুঃখের জায়গা এটা যে কিছু চোরকে বাঁচাতে গিয়ে 7,000 সামথিং চোর আছে, কিছু চোরকে বাঁচাতে গিয়ে বাকি 18,000 ছেলে মেয়ের ভবিষ্যৎটা একেবারে জলাঞ্জলি দেয়া হলো। কারণ কি, এই সেশনের পর তাদের কিন্তু চাকরি থাকছে না। এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, যে 7,500 জন টেন্টেড ক্যান্ডিডেট বলা হচ্ছে, এদেরকে প্যানেলের মধ্যে ঢোকানো হয়েছে, এদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছে বলে আরো যে 21 লক্ষ ছেলে মেয়ে চাকরি পরীক্ষায় দিয়েছিল, তাদের মধ্যে থেকে তো ওই 7,500 জন বঞ্চিত হয়েছে। কাজে এই যে রায়টা, এটা কোনো মতেই কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্ট যথাযথ রায় দিয়েছে, কিন্তু আমাদের রাজ্য সরকারের চালাকির জন্যে এই ছেলে মেয়েগুলোর জীবনটা বরবাদ হয়ে গেল, তারা পথের ভিখিরি হয়ে গেল। কাজে এই রায়ে কোনো স্বস্তির জায়গা আছে বলে আমি মনে করি না। এবং একজন প্রাণের বলিদান হবে, একজন শিক্ষক। অনেকেই আত্মহত্যা করছেন, এরকম আমরা শুনতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আর এই 3 মাস এই মাস্টারমশাইরা ঠিক মতো করে কাজ করতে পারবেন? তারা মন দিয়ে কাজ করতে পারবেন? তাদের মাথায় তো সেই ফাঁসির দড়ি ঝুলছে, তাদেরকে তো যেতেই হবে, নতুন করে পরীক্ষা নেওয়া হবে। তার মানে এদের এই চাকরিটা তো গেলই। তো আমার দুঃখ এই জায়গাতে যে আমার অনেক সহকর্মী আমি জানি যাদেরকে, যারা অত্যন্ত ভালো টিচার, পড়াশোনায় অত্যন্ত ভালো, তাদের শিক্ষকতার যে অ্যাপটিচিউড এটা অত্যন্ত ভালো, আজকে কিছু চোরকে বাঁচাতে গিয়ে এদেরকে বলিদান দিয়ে দেয়া হলো। আচ্ছা, ওয়াকফ বিল নিয়ে পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে, তো তারপর সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোয়। তো এই ওয়াকফ বিল বোর্ড সম্পর্কে আপনি কি বলবেন? ওয়াকফ বিল নিয়ে এখন তার ওয়াকফ বিল বলা যাবে না, ওয়াকফ আইন। ওটা পার্লামেন্টে পাশ হয়ে গেছে, রাষ্ট্রপতি সিগনেচার হয়ে গেছে, এটা একটা আইন। ওয়াকফ আইন যেটা করা হয়েছে, এর বিরুদ্ধে যারা পথে নেমেছে, সাধারণ যারা মুসলমান, তারা কি ওয়াকফ থেকে আজ পর্যন্ত 1 পয়সার উপকার পেয়েছে? ওয়াকফের সম্পত্তি কিছু সম্পন্ন ব্যক্তি তারা জবরদখল করে রেখেছে। নরেন্দ্র মোদীজি যে বিলটা এনেছেন, তাতে এদের এই সম্পত্তি বেআইনিভাবে জবরদখল করে রাখা, এটা কিন্তু এবারে অসম্ভব হয়ে পড়বে। ফলে তারা সাধারণ মুসলমানদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে তারা প্রতিবাদ বা বিক্ষোভ ইত্যাদির আয়োজন করেছে। আর কোর্টে যে বিষয়গুলো রাখা হয়েছে, কোর্টে যে অ্যাপিল করা হয়েছে, এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক। কারণ হচ্ছে যে আমাদের মহুয়া মৈত্র নামে একজন সাংসদ, তিনি এর বিরুদ্ধে অ্যাপিল করেছেন, তিনি মুসলমান নন। তাহলে তার এখানে কি ভূমিকা থাকতে পারে? তার তো কোনো প্রয়োজনই নেই, তিনি কেস করার অধিকারী নন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, সুপ্রিম কোর্ট এই আইনের ব্যাপারে কোনো মতেই হস্তক্ষেপ করতে পারে না। কারণ হচ্ছে, আমি যেটুকু বুঝেছি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে, আমাদের ভারতবর্ষের সংবিধানে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার একেবারে সুস্পষ্ট সীমারেখা নির্দেশ করে দেয়া আছে। এবং পার্লামেন্টের সার্বভৌমত্ব, এখানে পার্লামেন্ট বলতে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি 3 জনকে মিলে, তো পার্লামেন্টের সার্বভৌমত্ব এখানে স্বীকার করা হয়েছে। ফলে যে বিল আইনে পরিণত হয়ে গেছে রাষ্ট্রপতির সই পাওয়ার পর, এখানটায় আদালতের এখতিয়ার থাকতে পারে না বলে আমি মনে করি। তবুও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি তো নিশ্চিতভাবে অনেক বেশি প্রজ্ঞাবান। আমি এটা নিশ্চিতভাবে আশা রাখি যে এই বিষয়ে উনি যথাযথ পদক্ষেপই নেবেন। আইন বিভাগ প্রশাসনিক বিভাগের উপরে, শাসন বিভাগের উপরে হস্তক্ষেপ করবে, এটা কাম্য নয়। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধানে সুস্পষ্টভাবে প্রত্যেকের সীমারেখা বাঁধা আছে। 3টে বিভাগের কেউ কারো সীমায় হস্তক্ষেপ করবে না। সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো নাগরিকের এটাই প্রত্যাশিত।
জগদীপ ধনকর তিনি তো বলেছেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। একদমই আমি ভীষণভাবে এই বক্তব্যকে সমর্থন করি। এটা এতদিন পর্যন্ত কেউ বললো না কেন সেটাই বুঝতে পারছি না, যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। উনি আমার একেবারে মনের মতো কথাটা বলেছেন। আজকে আমি ফেসবুকে সেই জন্য স্ট্যাটাসও একটা দিয়েছি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সে আমাদের একদম যাকে বলা হয় আকবর বাদশাহ থেকে হরিপদ কেরানি, সবাই আমরা আইনের আওতায় বাঁধা। সেখানে সিজিআইকেও সিদ্ধান্ত নিতে গেলে আইনের মারফতেই সিদ্ধান্ত নিতে হবে। এখানে একটা ব্যতিক্রমী জায়গা আছে, যদিও সেটা আইনের মধ্যেই আছে। একমাত্র রাজ্যপাল তিনি কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন, সেটাও আইনেই বলা আছে। বাকি যাকে যাই করতে হোক না কেন, লজিক্যালি এবং লিগালি সেই কাজ করতে হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ছবি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, যেটা দেখা যাচ্ছে দিলীপ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আজকে তার সম্ভবত রেজিস্ট্রি আছে, এমনটাই আর কি দেখা যাচ্ছে। কি বলবেন এই যে দিলীপ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন? দিলীপ ঘোষ ইজ দিলীপ ঘোষ, এর পৃথিবীতে দ্বিতীয় নেই। অত্যন্ত ডিয়ার ডেভিল, সুরসিক এবং সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসেন, সোজা কাজ সোজাভাবে করতে ভালোবাসেন। আজকে 60 পেরিয়ে গেছে, 60 বছরের পরেও উনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এটা উনি একটা আদর্শ স্থাপন করলেন যে বিয়ের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে দেখেছি, যেটা দেখছি যে এরা কোন রকম নোংরামিতে বিশ্বাস করে না। ওই বান্ধবী নাম দিয়ে রক্ষিতা পোষা এর চাইতে অনেক ভালো, এবং অনেক ভালো নয়, এটাই ভালো যে একজন ভদ্রমহিলাকে তার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে ঘরে তোলা। এবং এটাও উনি করেছেন মায়ের কথা ভেবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ্ঞা পালনের জন্য তিনি দামোদর নদী সাঁতরে পেরিয়েছিলেন। ঠিক একই রকম ভাবে আমাদের দিলীপ ঘোষ উনি এটা বলেছেন, এটা বিভিন্ন জায়গায়, যে ওনার মায়ের বয়স হচ্ছে, মাকে তো দেখতে হবে। উনি পার্টির কাজে দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছেন, হেতায় হোতায় ঘুরে বেড়াচ্ছেন, মাকে দেখবে কে? এটা সেই জন্য উনি যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমাদের তথাকথিত মদ অন এবং মদ অফ বা শোভন বা অপা, এরা যেটা করছে এটা হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতির মোটেই এটা অংশ নয়। এটাকে এক কথায় বলতে গেলে বলা যেতে পারে যে এটা লাম্পট্য। কিন্তু দিলীপ দা এই জায়গাটায় সোজা ব্যাটে খেলেন, এবং তিনি যে বিয়ে করছেন এর জন্য আমরা কিন্তু আনন্দিত। উনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, মানে সাহসী পদক্ষেপ। হ্যাঁ, একদম অত্যন্ত সাহসিক পদক্ষেপ। আমার ভাই এইবার এই বিষয়ে তার মতামত দেবে। সাহসী পদক্ষেপ কেননা মাতৃ আজ্ঞা পালনের জন্য উনি দেশ মাতৃকা সেবায় 26 বছর বয়স থেকে দেশ মাতৃকা সেবায় আরাধনায় নিজেকে নিয়োজিত করি। আজকে সে মায়ের সেবার জন্য উনি মায়ের আদেশ পালন করে সাহসী পদক্ষেপে নিজেকে নিয়োজিত করেছেন। এটা আমাদের সবার কাছেই সত্যি আনন্দের বিষয়, এবং একজা সম্পর্ককে স্থাপন করে তার পরিচয় দেওয়া এটাও গর্বেরও বিষয়। আমাদের মাস্টারমশাই কিছুক্ষণ আগে বললেন যে মহুয়া মিত্র উনি তো যে পিটিশনটা করেছেন সুপ্রিম কোর্টে, যেহেতু এই আলোচনার মধ্যে ছিল ওটাও একটু বলে দিই। উনি কেন করতে পারেন না সুপ্রিম কোর্টে? কেননা ওনাদের ধর্মে, মুসলিম ধর্মে লেখা আছে ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে গ্যার মুসলিম যারা হয়, গ্যার মুসলিম ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের মানুষ, মুসলিম ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের মানুষ এটাতে যেতে পারে না। তো মহুয়া মিত্র তো সেই উনাদের মানে ওটাই তো ভায়োলেন্স করলেন। তো মহুয়া মিত্রর ওই পিটিশনকে তো এমনিতেই সুপ্রিম কোর্টকে খারিজ করা ছিল, যেহেতু সিজিআই বলেছেন যে আর্টিকেল 142 এ মেনশন আছে অলরেডি। কালকে জগদীপ ধনকর সাহেব বলে দিয়েছেন যে আর্টিকেল 142 এ মেনশন আছে, যেটা মাস্টার মশাই খুব বিশ্লেষণে বলেছেন। বাকি আমার কিছু বলার নেই, বাকি আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে মাস্টার মশাই বলবেন। একজন শিক্ষক হিসেবে আমি সমস্ত যারা যোগ্য শিক্ষক আছেন আমি সবাইকে বলবো, আপনাদেরকে এই সরকার একটি বড় সড়ো টুপি পরিয়েছে। আপনারা এই সরকারের উপরে একেবারেই আস্থা রাখবেন না। ব্যক্তিগতভাবে আপনারা আইনজীবীদের সঙ্গে কথা বলুন যদি এখনো কিছু রাস্তা বেরোয়। আর যারা টেন্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ পয়সা দিয়ে যারা চাকরি পেয়েছে বা আরো অন্য যারা, একমাত্র যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বলবো যে জীবনটা এখনো অনেকটা বাকি আছে। আপনারা যে চোরেদেরকে টাকা দিয়েছিলেন তাদের নামগুলো প্রকাশ করুন, তাহলে যারা দোষী তারা ধরা পড়বে। আপনাদেরকে তো, আপনাদের টাকা তো গেছে,
এরপরে আবার যে বেতনটা নিয়েছেন সেই বেতন আপনাদেরকে সুদ সহ ফেরত দিতে হবে। 12% interest। মানে কত বড় বিপদ আপনার মাথায়। আপনারা এখনো যদি ভরসা করে থাকেন তাহলে কিন্তু আবার ডুববেন। অতএব যাদেরকে পয়সা দিয়েছেন তাদের কাছ থেকে পয়সা আদায় করার চেষ্টা করুন। সিবিআই তদন্ত করছে, আপনারা সিবিআই এর কাছে তাদের নামগুলো দিন। যদি আপনাদের সর্বনাশ হয়, যারা আপনাদের সর্বনাশ করেছে তাদেরকে নিয়েই সর্বনাশ হোক, তারপরেও কিন্তু আপনাদের জন্য রাস্তা পড়ে থাকবে। কারণ আপনাদের অনেকেরই বয়স কম, জীবনে অনেকটা রাস্তা এখনো পড়ে আছে। কাজেই কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, ধৈর্য রাখুন, অন্ধকারের পরে আলো আসবেই।